Good morning, students. Today we will discuss the topic building components and types of structure. In our earlier class, that is lecture 1, we already have discussed the type of buildings and their names and their functions. Today we will discuss the building components and type of structure. As you see the picture given here I am enlarging. Buildings are generally divided into three basic parts. Okay, first part is substructure or foundations. Second part is plinth, and third part is superstructure. Okay, now we have to understand what is a substructure or foundation. One thing you should keep your mind always, that is anything below ground level is known as ফাউন্ডেশন অর সাবস্ট্রাকচার। আমরা কিন্তু কখনোই ফাউন্ডেশনটা চোখে দেখতে পাই না, যেহেতু এটা গ্রাউন্ড লেভেলের নিচে থাকে তাই। ওকে, নেক্সট ফাউন্ডেশনের উপরে থাকছে হচ্ছে প্লিন্থ, এবং ফাউন্ডেশনের উপর থেকে, দ্যাট মিনস জিএল এর উপর থেকে যে পোর্শনটুকু থাকে একটা বিল্ডিংয়ের, দ্যাট ইজ নোন অ্যাজ সুপারস্ট্রাকচার। তাহলে একটা বিল্ডিং তিনটে ভাগে ভাগ করা যায়, আমরা ভাগ করতে পারি আমরা, দ্যাট ইজ সাবস্ট্রাকচার, প্লিন্থ অ্যান্ড সুপারস্ট্রাকচার। আমরা যদি সেকেন্ড ছবিটা দেখি, এই ছবিটা দেখলে আমাদের ধারণাটা ক্লিয়ার হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে একদম গ্রাউন্ড লেভেল জিএল দেওয়া আছে। জিএল মানে হচ্ছে গ্রাউন্ড লেভেল। ওকে, সে গ্রাউন্ড লেভেলের নিচে যা কিছু আছে দ্যাট ইজ নোন অ্যাজ সাবস্ট্রাকচার। সে সাবস্ট্রাকচারের মধ্যে কী কী পড়ছে? ফুটিং, পিসিসি বেড। তার মানে যদি লোড বেয়ারিং স্ট্রাকচার হয় তাহলে নিচে ব্রিক দিয়ে ফুটিং করা থাকে, ফাউন্ডেশন করা থাকে। আর যদি ফ্রেম স্ট্রাকচার হয় সেক্ষেত্রে কংক্রিট দিয়ে আরসিসি করা থাকে, কলম করা থাকে, এভাবে থাকে। এবং জিএলের উপর থেকে যা কিছু প্লিন্থ বলি, ডিপিসি বলি, ব্রিক ওয়াল বলি, উইন্ডো, ডোর, হোয়াট এভার ইট মে বি, সবই কিন্তু থাকছে সুপারস্ট্রাকচারের মধ্যে। ওকে, এইবার আমরা একটা জিনিসের সম্বন্ধে জানবো, তার ফাংশন জানবো। তাহলে হোয়াট ইজ দ্য মেন components of a building? The main components of a building is number one foundation, then plinth, then floor, then walls, then roofs, then windows and doors, then beams and columns and slabs, staircase, lifts, parapet and lintels. Now what is the function of foundation? Foundation is the most vital part of any building. যদি ফাউন্ডেশনটা যদি আমরা ঠিকঠাক না তৈরি করি, না বানাই, তাহলে বিল্ডিংটা কিন্তু মজবুত হবে না। যে কোনো মুহূর্তে বিল্ডিংয়ের সমস্যা আসতে পারে ফিউচারে। সো উই নিড টু টেক স্পেশাল কেয়ার হোয়েন উই শুড প্রিপেয়ার or we should construct foundation. So now we have to understand what is the function of foundation. তাহলে ফাউন্ডেশনটা পড়ছে কার মধ্যে? ফাউন্ডেশনটা পড়ছে কিন্তু সাবস্ট্রাকচারের মধ্যে। ওকে, তাহলে ফাউন্ডেশন ইজ আ পার্ট অফ দ্য বিল্ডিং হুইচ ইজ বিলো দ্য গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড লেভেল মিনস জিএল, অ্যান্ড ইজ নট ভিজিবল। এটা আমরা আগেই বলেছিলাম যে এটা আমরা দেখা যায় না, বিল্ডিং তৈরি হওয়ার পরে কিন্তু আমরা দেখতে পারি না। ভিজিবল নয় এই অর্থে বাড়ি তৈরি হওয়ার আগে, কারণ আমরা তো বাড়ি তৈরি করার সময় দেখতেই পাই ফাউন্ডেশনটা কী করে হয়, সেটা নয়। বলা হচ্ছে বাড়ি তৈরি করার পরে এই পার্টটুকু আর দেখা যায় না। ফাউন্ডেশনের মেইন কাজ হচ্ছে টু ট্রান্সফার লোড অফ দ্য বিল্ডিং আপ টু দ্য হার্ড স্ট্রাটা হুইচ ক্যান সাপোর্ট ইট উইদাউট সেটলিং ডাউন। তার মানে বিল্ডিংকে সেটলিং হতে থেকে রক্ষা করে হচ্ছে এই ফাউন্ডেশন। তার মানে বোঝা যাচ্ছে ফাউন্ডেশনের গুরুত্ব কিন্তু অপরিসীম বিল্ডিংয়ের ক্ষেত্রে। হ্যাঁ, নেক্সট, ফাউন্ডেশন অলসো হেল্পস in spreading the load over larger area to decrease the load intensity. তার মানে ফাউন্ডেশন একটা বড় জায়গার মধ্যে লোডটাকে ডিস্ট্রিবিউট করে দেয়। নেক্সট,
The depth of foundation depends of the depth of hard muram available on a particular site. এবার ফাউন্ডেশন ডেপথ কী হবে, তার উইথ কী হবে, এটা আসে অ্যাকচুয়ালি ডিজাইন থেকে। তো সেটা সেই পার্টে আমরা ঢুকছি না। আমরা এখানে ফাউন্ডেশনের ইয়েগুলো পড়ছি, ফাংশনগুলো পড়ছি, কী কী হওয়া উচিত। নেক্সট, the width of the foundation depends on the bearing capacity of the soil. Soil bearing capacity কি জিনিস, that you will study in geotechnical one, that subject. Okay. ফাউন্ডেশন তৈরি হয় কী দিয়ে? ফাউন্ডেশন মেবি বিল্ট ইন স্টোন, মেবি কংক্রিট অর ব্রিক্স। এখনকার দিনে হয়তো আর ব্রিক্স বেশি ইউজ হয় না, কংক্রিটে বেশি হয়, স্টোন তো হয়ই না বলতে গেলে। স্টোন অ্যানসিয়েন্ট যুগে স্টোনের ব্যবহার হতো, কিন্তু এখন আর হয় না। এখন আমরা ব্রিক ইউজ করি, আর বেশিরভাগ ক্ষেত্রে কংক্রিট ইউজ করা হয়। নাও সুপারস্ট্রাকচার, তাহলে সাবস্ট্রাকচার আমরা পড়তে জানলাম। এনিথিং বিলো গ্রাউন্ড লেভেল ইজ নোন অ্যাজ সাবস্ট্রাকচার, আর এনিথিং অ্যাবভ গ্রাউন্ড লেভেল ইজ নোন অ্যাজ সুপারস্ট্রাকচার। তাহলে ফার্স্ট পয়েন্ট ইজ প্লিন্থ। তাহলে প্লিন্থ কাকে বলে? এইখানে দেখ, এই যে ছবিটা দেওয়া আছে বাড়ির ডান দিকের ছবিটা, এখানে প্লিন্থ হাইট বোঝানো হয়েছে। এই ইয়েলো কালারের ডাবল অ্যারো দেওয়া উপর নিচে, দ্যাট ইজ প্লিন্থ হাইট। এই জায়গাটা হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে ফ্লোর লেভেল পর্যন্ত, দ্যাট ইজ কল্ড প্লিন্থ হাইট। গ্রাউন্ড লেভেল থেকে জিএল থেকে ফ্লোর লেভেল পর্যন্ত এই যে হলুদ অ্যারো মার্ক করা আছে, ইট ইজ নোন অ্যাজ প্লিন্থ হাইট। নাও উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ প্লিন্থ। দিস ইজ দ্য পোর্শন জাস্ট অ্যাবভ দ্য ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উপরেই থাকে হচ্ছে প্লিন্থ। ইট রেইজেস দ্য ফ্লোর লেভেল, এটা ফ্লোর লেভেলটাকে উঁচু করে। কেন উঁচু করি সেটা আমরা পরে আলোচনায় আসছি। অ্যাবভ দ্য সারাউন্ডিং সয়েল সো অ্যাজ টু প্রোভাইড প্রোটেকশন ফ্রম রেইন ওয়াটার। এই যে কারণগুলো হচ্ছে এগুলো। আমরা কেন প্লিন্থ হাইটটাকে রেজ করি? কারণ ইট প্রোটেক্টস রেইন ওয়াটার, ক্রলিং অ্যানিমেলস, মানে ক্রলিং মানে যে প্রাণীগুলো গড়িয়ে গড়িয়ে চলে, যেমন সাপ হতে পারে, কোনো পোকামাকড় হতে পারে, এইগুলো যাতে এইগুলো ডিরেক্টলি ঘরের মধ্যে ঢুকতে না পারে, ইনসেক্ট ইটিসি। It also provides space for courses which finally supports the flooring tiles. এই ফ্লোরিং টাইল বসাতে গেলে আমরা এটাকে সাপোর্ট দেয়, সেখানে বলা হচ্ছে। নাও হোয়াট ইজ দ্য হাইট? হাইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। হোয়াট ইজ দ্য হাইট? হাইট অফ দ্য প্লিন্থ দ্যাট ভ্যারিজ ফ্রম 0.6 to 0.8 মিটার। তার মানে 600 থেকে 800 মিলিমিটার এটার মধ্যে প্লিন্থ হাইটটা ভ্যারি করে। নেক্সট, floor. It is the plain surface made up of tiles, special stones like granite or marble. ফ্লোর হচ্ছে প্লেন সারফেস, এটা তৈরি করা হয় এখন ম্যাক্সিমাম বাড়িতে, আধুনিক বাড়িতে মার্বেল বসছে না, টাইলস বসে। আর একটু লো বাজেটের বাড়ি যদি হয় সেক্ষেত্রে এএসএফ, আর্টিফিশিয়াল স্টোন ফ্লোর, সেটা হিসেবে দ্যাট ইজ কংক্রিট দিয়ে তৈরি হয়, তার উপরে সিমেন্ট স্লাডি মর্টার দিয়ে তৈরি করা হয় হচ্ছে আর্টিফিশিয়াল স্টোন ফ্লোর, সেইভাবে কিন্তু তৈরি করা হয়। নেক্সট, ওয়ালস। দিস আর দ্য মেম্বার্স হুইচ ফর্ম দ্য আউটার লিমিটস অফ দ্য বিল্ডিং। এই ওয়াল দিয়ে বিল্ডিংয়ের কিন্তু সার্কামফারেন্স বা পেরিফেরিটা ঘেরা হয় আউটার লিমিটটা বোঝানোর জন্য, আউটার লিমিটটা ঠিক করার জন্য। ইটস সেপারেট রুমস অলসো। ইন্টারনাল যে আমাদের রুমগুলো হয় সেগুলো আমরা ওয়াল দিয়ে ঘিরে দিই ফর প্রাইভেসি পারপাস। এবং এছাড়াও যদি তোর লোড বিয়ারিং স্ট্রাকচার যদি হয়, মানে যে ওয়ালগুলো লোড ক্যারি করছে সেরকম টাইপের ওয়াল হতে পারে। আবার মনে কর যে ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে হয়, ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু ওয়ালগুলো কোনো লোড ক্যারি করে না, শুধুমাত্র সেপারেশন করার জন্যই দেওয়া হয়। ওয়ালসগুলো নর্মালি তৈরি করা হয়, আগেকার দিনে হলে হয়তো এটাও স্টোন দিয়ে হতো। এখনকার দিনে মডার্ন যুগে ওয়ালগুলো তৈরি করা হয় সবই ব্রিক দিয়ে তৈরি করা হয়। ওয়াল থিকনেস মেবি 250 মিলিমিটার আর ফুল ব্রিক, মানে ফুল ব্রিক যখনই বলবো পরবর্তীকালে, ফুল ব্রিক মানে হচ্ছে 250 আর হাফ ব্রিক মানে হচ্ছে 125। ওকে, তাহলে পার্টিশন ওয়ালগুলো নর্মালি হাফ ব্রিক ঠিক দেওয়া হয়, আর এন্ডের মানে সাইডের যে ওয়ালগুলো হয় সেগুলো কিন্তু নর্মালি ফুল ব্রিক করা হয়। ওকে, নেক্সট, রুফ। These are the top coverings of the buildings
বিল্ডিংয়ের টপ কভারিং সেটাকে রুফ বলা হয়। দিস মে বি ফ্ল্যাট কংক্রিট স্ল্যাবস, timber sloping roofs, or steel or AC sheets for sloping roofs. Mangalore tiles, clay tiles or slate may be used for covering. Roofs বিভিন্ন টাইপের হতে পারে, আমরা চারিদিকে যেগুলো দেখতে পারি সবই প্রায় অলমোস্ট হয় হচ্ছে কংক্রিটের। এবার রুফের কিন্তু অনেক টাইপের রুফ হতে পারে। স্লোপ রুফ হতে পারে, স্লোপ রুফ মানে একদিকে বেশি পরিমাণ ঢাল থাকে। আমাদের নর্মালি যে রুফগুলো 10 ডিগ্রির নিচে পর্যন্ত থাকে স্লোপিংটা, তাকে আমরা ফ্ল্যাট রুফই বলি। আর 10 ডিগ্রির উপর যদি অ্যাঙ্গেলটা থাকে তাহলে আমরা সেটা স্লোপের দিকে চলে যাই। তাহলে ইন্ডিয়াতে বা আমাদের এই অঞ্চলে যেসব রুফগুলো হয় সেগুলো কিন্তু সবসময়ের জন্যই আমরা মনে রাখবো এগুলো ফ্ল্যাট রুফই হয়। কারণ পরবর্তীকালে যদি আমরা ভার্টিক্যাল এক্সটেনশন করি বিল্ডিংটাকে, মনে করি একতলা থেকে দোতলাকে, দোতলাকে তিনতলা করি, যদি আমরা একবারও স্লোপ রুফ করে দিই তাহলে স্লোপ রুফ করতে গেলে সেগুলো আমরা করতে পারবো না। দিস ইজ দ্য মেন ডিসঅ্যাডভান্টেজেস অফ স্লোপ রুফ, যেখানে পরবর্তীকালে ভার্টিক্যাল এক্সটেনশন করতে গেলে কোনো কাজে লাগে না। এছাড়াও স্লোপ রুফ অ্যাক্সেস করা খুব মুশকিল, সেই জন্য আমরা স্লোপ রুফ এদিকে আমরা দিই না। কিন্তু যেখানে হেভি রেইনফল হয় সেসব ক্ষেত্রে স্লোপ রুফ দেওয়া হয়। রুফ কিন্তু অনেক মেটেরিয়াল হতে পারে, কংক্রিট হতে পারে, অ্যাসবেস্টাস হতে পারে, অ্যাসবেস্ট মানে এসি সিট, তারপরে পিভিসি হতে পারে, টিম্বার হতে পারে, হোয়াট এভার মেবি। নেক্সট হচ্ছে উইন্ডোজ। দিস আর দ্য ওপেনিংস জেনারেলি ইন দ্য এক্সটার্নাল ওয়ালস হুইচ প্রোভাইড এয়ার অ্যান্ড লাইট ইনসাইড দ্য বিল্ডিং। তার মানে উইন্ডোজ টোটালি ভেন্টিলেশন পারপাসে কিন্তু উইন্ডোজগুলো ইউজ করা হয়। ডোরস, these are the openings which allows entrance in the building and circulation through different rooms. এর ডোরের মাধ্যমে আমরা একটা ঘরের মধ্যে প্রবেশ করতে পারি এবং একটা ঘর থেকে অন্য ঘরে যেতে পারি। অ্যান্ড নেক্সট, বিমস, কলামস অ্যান্ড স্ল্যাবস, these are the components of framed typed buildings which form frame or skeleton of the building. আমরা যদি ফ্রেম টাইপের স্ট্রাকচার দেখি তাহলে আমরা সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো হচ্ছে বিমস, কলামস অ্যান্ড স্ল্যাবস। ওকে, নেক্সট স্টেয়ারকেস। যদি বিল্ডিংয়ের সিঙ্গেল স্টোরে বেশি হয়, ডাবল স্টোরে হয় বা তার থেকে বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু স্টেয়ারকেস মাস্ট বি প্রোভাইড দেয়ার, সেখানে দিতেই হবে। লিফটস, নর্মাল রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে লিফট দেওয়া হয় না, কিন্তু ধর যদি 4তলা, 5তলা, 6তলা বা 10তলা বিল্ডিং হয় সেক্ষেত্রে লিফটসের দিতেই হবে। হ্যাঁ, নেক্সট প্যারাপেট। প্যারাপেট ওয়াল, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রায় দেয়। হোয়াট ইজ প্যারাপেট ওয়াল? দিস ইজ দ্য ওয়াল প্রোভাইডেড ফর সেফটি অফ দ্য ইউজার অফ দ্য টেরাস। এটা কিন্তু ছাদে একদম টপে দেওয়া হয়, পুরো ছাদটাকে চারিদিকে ঘেরা হয় বা চারিদিকে ব্রিকক করে তোলা হয়। ব্রিকক করতে তার কোনো মানে নেই, আধুনিক যুগে ব্রিকক হতে পারে, স্টিল হতে পারে, আয়রন হতে পারে, এগুলো তো প্যারাপেট করা যেতে পারে। নর্মালি প্যারাপেট বলতে ব্রিক দিয়ে বোঝায়, ব্রিক দিয়ে 800 থেকে 900 মিলিমিটার হাইট পর্যন্ত এটাকে তোলা হয়। এর উদ্দেশ্য হচ্ছে ফর সেফটি পারপাস অফ দ্য অকুপেন্ট, ওই বাড়ির যারা অকুপেন্ট থাকবে তারা ছাদে গিয়ে যাতে উপর থেকে না পড়ে যায়, সেই কারণেই কিন্তু প্যারাপেট ওয়ালটা দিতে হয়। নেক্সট, ওয়াটার শেড। ওয়াটার শেড ইজ অলসো নোন অ্যাজ ছাজ্জা, CHAJJA, ছাজ্জা, CHAJJA। ওয়াটার শেড ইজ অলসো নোন অ্যাজ ছাজ্জা, এবং অনেক ক্ষেত্রে এটাকে সানশেডও বলে। ওয়াটার শেড, সরি ওয়েদার শেড, ওয়াটার শেড নয়, এটা ওয়েদার শেড। এটা আমাদের রেইন থেকে প্রোটেক্ট করে, সানলাইট থেকে প্রোটেক্ট করে, এই উদ্দেশ্যে আমাদের দেওয়া হয় হচ্ছে ওয়াটার শেড, টু প্রোটেক্ট দ্য ইনার পার্ট of room from weathering effect. Weathering effect means rain and heat, also wind. Next, lintels. This is the one of the most important part of a building. Lintel generally provide করা হয় জানালা এবং দরজার ওপেনিং এর উপরে। ওকে, these are small beams provided over openings so that portion of wall over the opening can be supported by RCC lintels. কারণ লিন্টেল দেওয়ার উদ্দেশ্যটা কি? লিন্টেল দেওয়ার নর্মালি
যদি আমরা ওয়াল তুলে যদি আমরা জানলা বসিয়ে দিই, তো জানলা বসালে পরে তার উপরে ব্রিকওয়ার্কটা করবো কী করে? তার মানে ওই যে জানলার যে ওপেনিংটা রয়েছে, ওপেনিংটার উপরে আবার যখন ব্রিকওয়ার্ক করবো, সেই ব্রিকটা কার উপর দাঁড়াবে? সেই উদ্দেশ্যেই কিন্তু ওখানে আমরা লিন্টেলটা প্রোভাইড করে থাকি। এখানে আমাদের ছবি দেখি, এই যে এই ছবিটা দেখা যাচ্ছে, অ্যারোতে দেখানো হয়েছে, এই যে উইন্ডোর উপরে লিন্টেল দেওয়া আছে। তাহলে লিন্টেল জেনারেলি দেওয়া হয় ওপেনিংয়ের উপরে, জানলা বা দরজার ওপেনিংয়ের উপরে। এবার এই লিন্টেল কোথাও কোথাও থ্রু আউট ওয়াল পেরিফেরি বরাবর দেওয়া হয়, কোথাও কোথাও শুধু ওয়াল পেরিফেরি বরাবর না দিয়ে শুধুমাত্র ওই ওপেনিং পোর্শনটুকুর উপরে দেওয়া হয়, উইন্ডো বা ডোরের, সেভাবেও দেওয়া যেতে পারে। এটা অবশ্যই আরসিসির হবে উইন্ডো। নেক্সট ডিপিসি। ডিপিসি ইজ অলসো নোন অ্যাজ ড্যাম্প প্রুফ কোর্স। DPC is also known as damp proof course. In order to render building damp proof during construction, a damp proof course or DPC of 38 to 50 mm is practically given to all the buildings. তার মানে ডিপিসি কিন্তু নর্মালি দেওয়া হয় ড্যাম্পনেস থেকে বিল্ডিংকে রক্ষা করার জন্য। নর্মালি বর্ষাকালে রেন ওয়াটার টেবিল যখন উপর দিকে উঠে আসে, তখন কিন্তু জল ভেতর থেকে সিপেজ হয়ে ঘরের মধ্যে ফ্লোর হয়ে আসতে পারে। সেটা আটকানোর জন্য কিন্তু আমরা নর্মালি প্লিন্থের ওখানে আমরা ডিপিসি দিয়ে থাকি। ডিপিসির থিকনেস হচ্ছে 38 মিলিমিটার থেকে 50 মিলিমিটার পর্যন্ত হতে পারে। এটা কিন্তু রিচ কংক্রিট হিসাবেই ডিপিসি দেওয়া হয়। নেক্সট, নেসেসিটি অফ ডিপিসি। ডিপিসিটি আমরা কেন দেবো? ডিপিসি আবারও বলছি, ডিপিসি কিন্তু প্রথমেই ড্যাম্প প্রুফ কোর্স হিসাবে, এটা আমরা ড্যাম্পনেস ঠেকানোর জন্যই ডিপিসিটা দিয়ে থাকি। নাম্বার টু, টু অ্যাভয়েড এফেক্ট অফ এফ্লোরেসেন্সেস, মানে নোনা ধরা থেকে ইটকে বাঁচানোর জন্য আমরা দিয়ে থাকি হচ্ছে ডিপিসি এফ্লোরেসেন্সেস। টু প্রোটেক্ট বেসমেন্ট ফ্রম টার্মাইট। টার্মাইট মানে পোকামাকড়, উই পোকার হাত থেকে বাঁচার জন্য দেওয়া যেতে পারে ট্রিটমেন্ট হিসাবে। প্রোটেক্ট ওয়াল ফ্রম হোয়াইট প্যাচেস, সাদা যে দাগগুলো হয় সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা দিই। টু অ্যাভয়েড ড্যামেজ ইলেকট্রিক্যাল ড্যামেজ থেকে বাঁচানোর জন্য। নেক্সট, টাইপ অফ স্ট্রাকচার্স। নর্মালি there are two types of structures. Number one is load bearing structures, নাম্বার টু হচ্ছে ফ্রেম স্ট্রাকচার। তাহলে লোড বিয়ারিং স্ট্রাকচার কাকে বলে? তার মানে a load bearing structure has the components of a building which carries and transfer the load to the ground safety. This structure guarantees stability of the building and its performance, commonly walls, columns, beams, foundation. তার মানে দেখ, লোড বিয়ারিং স্ট্রাকচারে কিন্তু কোনো রকম কলাম থাকে না কংক্রিটের। তার মানে এই ধরনের বিল্ডিংগুলোতে টোটালটাই ওয়াল হচ্ছে বিল্ডিংয়ের লোডটা ক্যারি করে, ওয়াল ক্যারি করে নিয়ে ফাউন্ডেশনের মধ্যে মাটিতে পৌঁছে দেয়। ওয়ারেজ ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে দেখ, ভালো করে যদি দেখি আমরা, ইটস হ্যাভিং দ্য combination of beam, column and slab to resist lateral and gravity loads. These structures are usually used to overcome the large moments developing due to the applied loading. তার মানে এই ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে থাকে হচ্ছে আরসিসি কলাম, আরসিসি বিম। তার মানে পুরো বিল্ডিংয়ের লোডটা বিম হয়ে কলাম হয়ে পৌঁছে যাচ্ছে হচ্ছে মাটিতে, হার্ড স্ট্রাটারে। ওকে, this is lecture number 2. We are going to finish for 2 days. I think this will like you. Thank you.